বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলো নিয়ে বিজ্ঞানীদের ভাবনা সেই প্রসঙ্গে ভেবে দেখব। 1675 সালে বিজ্ঞানী নিউটন কর্পাসকুলার থিওরি প্রবর্তন করেন। তার থিওরিতে বলা হয় আলো তার উৎস থেকে ছোট ছোট রঙিন কণা ছড়িয়ে দেয়, যা সরল পথে চলে এবং তার চলার বেগ 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। নিউটন সেই ছোট ছোট রঙিন আলোর কণাগুলোর নাম দেন কর্পাসকুলার। তিনি আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর ধারণা দেন। এরপরে আসেন 1678 সালে হাইজেন। তিনি আসেন ওয়েভ কনসেপশন নিয়ে, অর্থাৎ আলো সরল পথে চলে না, বরং আলোর চলার পথ ওয়েভ আকারে, ঢেউ আকারে। অর্থাৎ নৌকা যেরকম নদীর ভিতরে যখন চলে তখন সে যখন ঢেউ তৈরি করে চলে, ঠিক উৎস থেকে আলো যখন চলে তখন সেও একই রকম ওয়েভ তৈরি করে চলে। এরপর আসেন 1807 সালে ইয়ং। তিনি আসেন ডবল স্লিট পরীক্ষা নিয়ে। ডবল স্লিট মানে দ্বিচিড়, অর্থাৎ একটা ফলকের ভিতরে দুইটা ছিদ্র। তিনি সেই ফলকটাকে একটা আলোর উৎসের সামনে রাখেন। উদ্দেশ্য, যদি আলো সরল পথে চলে তাহলে পর্দায় দুইটা মাত্র উজ্জ্বল আলোর ডোরা দেখা যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল অনেকগুলো আলোর ডোরা। মূলত আলো যে ওয়েভ তৈরি করে চলে তারই একটা উজ্জ্বল প্রমাণ হলো এই দ্বিচিড় পরীক্ষা। আলোর দুইটা ঢেউ যখন উপরিপাতন ঘটে, একের উপরে একে উঠে যায়, তখন সেখানে অন্ধকার, বাকি অন্য জায়গায় উজ্জ্বল ডোরা দেখা যায়। এরপরে 1845 সালে আসেন ফ্যারাডে। তিনি আসেন ম্যাগনেটিক কনসেপশন নিয়ে। তার মতে আলোর চলার পথে যদি কোনো চৌম্বক ক্ষেত্র রাখা হয় তাহলে সে আলোর তল অর্থাৎ দিক পরিবর্তন হয়ে যায়। এরপরে আসেন 1886 সালে ম্যাক্সওয়েল আসেন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে। তার এই থিওরি ফ্যারাডের ম্যাগনেটিক কনসেপশনকে আরো জোরালো করে। ম্যাক্সওয়েলের মতে আলো যখন চলে তখন আলোর চলার যে দিক সেটাকে বলা হয় তড়িৎ এর দিক। অর্থাৎ তড়িৎ এর দিক যদি হয় ও থেকে ওয়াই পথে, তাহলে তার চৌম্বক ক্ষেত্র হবে ও থেকে জেড পথে। আবার যদি তড়িৎ এর দিক ও থেকে ওয়াই প্রাইমের দিকে হয়, ও থেকে ওয়াই প্রাইমের দিকে যদি হয়, তাহলে তার চৌম্বক ক্ষেত্র হবে ও থেকে জেড প্রাইমের দিকে। অর্থাৎ তড়িৎ এবং চুম্বক পরস্পর একে অপরের উপরে লম্ব অবস্থায় সামনের দিকে অগ্রসর। এটা হলো ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এরপরে আসেন 1887 সালে বিজ্ঞানী হার্টজ আসেন ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে। তার মতে সাধারণ কোনো আলো ধাতব দণ্ড থেকে ইলেকট্রন মুক্ত করতে পারে না, কিন্তু বিশেষ শক্তি সম্পন্ন আলো ধাতব খণ্ড থেকে ইলেকট্রন মুক্ত করতে পারে। তার মতে আলো যদি ওয়েভ হয় তাহলে এমনটা হওয়ার কথা না। তার মতে আলো পার্টিকেল অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কণা।
এই ধারণা নিয়ে তিনি আসেন। এরপরে আসেন 1900 সালে প্লাঙ্ক, বিজ্ঞানী প্লাঙ্ক আসেন তার কোয়ান্টাম থিওরি নিয়ে। তার থিওরিতে বলা হয় আলো হয়েছে প্যাকেট ফটন, অর্থাৎ আলো নিরবিচ্ছিন্ন নয়, আলো গুচ্ছ গুচ্ছ আকারে বিচ্ছুরিত হয়। তিনি একটা ধ্রুবকের ধারণা দেন, যেটা তার নাম অনুসারে প্লাঙ্ক ধ্রুবকই বলা হয়, যার মান 6.63 × 10⁻³ জুল সেলসিয়াস। তার এই ধ্রুবকের সাথে আলোর কম্পাঙ্ক, আলোর যে কম্পাঙ্ক তার গুণফল হলো আলোর শক্তি, যেখানে কনস্ট্যান্ট হইল প্লাঙ্ক নিজে, তাহলে কম্পাঙ্ক যত বাড়বে তার শক্তি তত বাড়বে। তার মতে, প্লাঙ্কের মতে, ফোটনের কোনো ভর নেই কিন্তু তার ভরবেগ আছে। ফোটনের ভর নেই কিন্তু তার ভরবেগ আছে, এবং ফোটন সম্পূর্ণ চার্জহীন, তার কোনো চার্জ নেই। এটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। এরপরে আসেন বিজ্ঞানী 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন আসেন তার ফটো ইলেকট্রিক ইকুয়েশন নিয়ে। তার ফটো ইলেকট্রিক ইকুয়েশনে বলা হয় যে নিশ্চল ইলেকট্রন তার শক্তি হচ্ছে mc², এবং যেহেতু সে নিশ্চল অর্থাৎ তার এখন সে চলতেছে না, এই কারণে যেহেতু তার বেগ নাই, বেগ না থাকার কারণে তার ভরবেগ শূন্য। যদিও তার ভর আছে কিন্তু বেগ না থাকার কারণে তার ভরবেগ শূন্য। সেই নিশ্চল ইলেকট্রনের উপরে যদি শক্তিশালী কোনো ফোটন নিক্ষেপ করা হয়, তাহলে সেই ইলেকট্রন তার কক্ষ থেকে ছুটে যাবে, তার ইলেকট্রন তার কক্ষ থেকে ছুটে যাবে ফাইকন করে, এবং ফোটনটি কিছু শক্তি হারাবে। এজন্য তার কম্পন কিছুটা কমবে, কিন্তু প্লাঙ্কের মান তার ধ্রুবক, প্লাঙ্কের মান ধ্রুবক। সে কিছু কাজ করবে, কাজ হলো ইলেকট্রনকে অপসারণ করা, এটা তার কাজ। এই কাজ জেনেটিক কারণে তার কম্পাঙ্ক কিছুটা সে হারাবে। তো কম্পাঙ্ক কিছুটা হারানোর ফলে অবশিষ্ট যে শক্তি থাকবে সেই শক্তি নিয়ে ইলেকট্রন তার কক্ষ থেকে ছুটে যাবে। এটাই হয়েছে ফটো ইলেকট্রিক ইকুয়েশন, যা আইনস্টাইন এর প্রবক্তা, আর এই কারণে আইনস্টাইন নোবেল পুরস্কার পান। এই সমীকরণের জন্য তিনি নোবেল পুরস্কার পান। এরপরে তিনি বলেন যে ফোটন যে পরিবর্তিত যে শক্তি থাকবে, ফোটনের পরিবর্তিত যে শক্তি থাকবে তা হবে তার পরিবর্তিত কম্পন এবং প্লাঙ্কের ধ্রুবকের গুণফলের সমান, এবং তার এই ফোটনের পরিবর্তিত যে ভরবেগ থাকবে তা হবে সেই প্লাঙ্ক ধ্রুবক এবং পরিবর্তিত কম্পনের গুণফল বাই সি এর মানের সমান, এখানে সি আলোর বেগ। এবং ইলেকট্রন যে শক্তি নিয়ে ছুটবে, এই ছোটার পর ইলেকট্রনের যে শক্তি হবে সে শক্তি হয়েছে √m0² c⁴ k² c²। আর ছোটার পরে এই ইলেকট্রনের যে ভরবেগ হবে তা mv এর সমান। এটাই হলো সর্বশেষ আলোচনার বিষয়। তাহলে আমাদের ভিতরে প্রশ্ন থেকেই যায় যে কখনো বললাম আলো কণা অর্থাৎ পার্টিকেল, আবার কখনো বললাম আলো ওয়েভ।
আবার কখনো বললাম আলো পার্টিকেল। তাহলে সমাধান কি? আসলে আলোকের এই বিষয়ে সমাধান এত সহজ না। বিজ্ঞানীদের ধারণা সে 1600 সাল থেকে আজকে 1900 সাল পর্যন্ত গবেষণা চলতেছে, সামনে আরো গবেষণা চলতে থাকবে। তবে 1909 সালের টেইলর এই ব্যাপারে সাধারণ একটা ধারণা এভাবে দেন যে তিনি এই দ্বিচির পরীক্ষাটা আবার করেন, again double slit with single electron and photon। তিনি এই দ্বিচির পরীক্ষাটা আবার করেন সিঙ্গেল ইলেকট্রন এবং সিঙ্গেল ফোটন নিয়ে। তিনি টেইলর লক্ষ্য করেন যদি একটা সিঙ্গেল ফোটন নিক্ষেপ করা হয়, তাহলে সেই সিঙ্গেল ফোটনটা একটা সিঙ্গেল চিড়ের ভিতর থেকে যাইয়া মাত্র একটা উজ্জ্বল রয় তৈরি করে। কিন্তু যখন অনেকগুলো ফোটন ছাড়া হয় তখন সে ওয়েভ তৈরি করে। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই দেখা যায় যে একটা ইলেকট্রন যখন ছাড়া হয় তো তখন মাত্র সে একটা ড্রয় তৈরি করে, অর্থাৎ সে তখন পার্টিকেলের ন্যায় আচরণ করে। কিন্তু অনেকগুলো ইলেকট্রন যদি ছাড়া হয় তাহলে সেখানে সে ওয়েভের ন্যায় আচরণ করে। তো আমরাও জানি যে পানির কণা, একটা মাত্র পানির কণা H2O, সে যখন স্থির থাকে মানে একটা থাকে তো তখন সে পার্টিকেলের ন্যায় আচরণ করে। কিন্তু অনেকগুলো পানির কণা যদি একত্রিত হয় তখন সে ঢেউ তৈরি করে। এই ব্যাপারটা ঠিক একই রকম। যখন ফোটন একা থাকে তো তখন সে পার্টিকেলের ন্যায় আচরণ করে, যেমন এখানে। আবার যখন অনেকগুলো ফোটন একত্রিত হয় তখন সে ওয়েভের ন্যায় আচরণ করে। তবে আলোচনা এখানেই শেষ না, আলোচনার সামনে আরো চলমান থাকবে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।